আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার বের করা যায় বা অবচয়ের হার বের করা যায়। এরপরে মূলত আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে সম্পূর্ণ হাজির হয়েছি এবং এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি আজকে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দেব। তাহলে এখান থেকে আমি দেখি আগে প্রশ্নটায় কি তথ্যগুলো মূলত দেয়া আছে। এখানে বলছে যে সৈকত ট্রেডার্স 2015 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে। এর সংস্থাপন ব্যয় 5,000 টাকা। আমি এই পর্যন্ত একটু তোমাদের বুঝাই। এখানে সৈকত 2015 সালে জানুয়ারি মাসের তারিখে 1 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে বা যন্ত্রপাতি ক্রয় করে। এবার এর সংস্থাপন ব্যয় আছে 5,000 টাকা। এখন সম্পদের মোট মূল্য যদি তোমাদের বলে তা কয় টাকা হবে এখানে বলো? সম্পদের কিন্তু মোট মূল্য হবে কিন্তু এই 1 লক্ষ এবং সংস্থাপন ব্যয় আছে 5,000 টাকা। তাহলে এই দুটো যোগ করতে হবে, 1,05,000 টাকা হবে সম্পদের মোট মূল্য বা যন্ত্রপাতির মোট মূল্য। এরপরে আসি, বলছে যে যন্ত্রপাতির কার্যকারী আয়ুষ্কাল 10 বছর। এখানে যন্ত্রপাতির আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। এই 10 বছর ধরে আমাদের কিন্তু অবস্থায় ধার্য করতে হয়, আমরা জানি এটা। তারপর আছে যে এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য দ্বারা বুঝাইছে যে আমরা যে একটা যন্ত্রপাতি বা মেশিন ব্যবহার করি, ব্যবহার করার ফলে ওই মেশিনের যে তোমার পণ্য উৎপাদনের যে ধারণ ক্ষমতা বা কার্যক্ষমতা যখন হারাই ফেলায় তখন ওই অকেজো হয়ে পড়ে, এক কথা, তখন কিন্তু আমরা ওই যন্ত্রপাতিটা বিক্রি করে দিই। ওইটা থেকে যে টাকাটা আসে মূলত ওই টাকাটাই মূলত এখানে সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা সম্পদের যে যন্ত্রপাতি যাই হোক না কেন ওইটার সর্বশেষ মূল্যটা আর কি। তাহলে এখানে ভগ্নাবশেষ মূল্য আছে 10,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর হিসাব বন্ধ করা হয়। এখন ক নাম্বার প্রশ্ন বলছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ক প্রশ্নের উত্তরে যাব। দিয়া উত্তরে তোমরা এভাবে সাজাবা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। অবচয়ের হার সমান সমান 1 মাইনাস n রুট ওভার ভগ্নাবশেষ মূল্য সম্পদের মূল্য বা যন্ত্রপাতির মূল্য তুমি যেটা দাও ইনটু 100। এখন এইখানে শুরুতে যে কাজটা করব সেটা হলো প্রথমে আমি ব্র্যাকেট দেব, এবারে 1 মাইনাস রুট ওভারটা দেব, দেওয়ার পরে n যেখানে আছে n দ্বারা বুঝাইছে বছর সংখ্যা বা মেয়াদকাল যাই বলো না কেন। এখানে কিন্তু যন্ত্রপাতিটির আয়ুষ্কাল আছে 10 বছর। তাহলে n এর মান আমি এখানে 10 বসাবো। 10 বসানোর পরে এখানে ভগ্নাবশেষ মূল্য কিন্তু দেওয়া আছে এখানে, দেখো এই 10,000 টাকা। তাহলে আমি প্রথমে এখানে 10,000 টাকা লিখবো। এরপরে সম্পদের মূল্য, এখন সম্পদের মূল্য কিন্তু এই 1 লক্ষ আর 5,000 যোগ করলে 1,05,000 হয়, এই 1,05,000 হবে। এরপরে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো ইনটু 100। তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো প্যারা নাই আর কি। সমান সমান দিয়া এরপরে কাজ হইছে যে আমরা আবার এখানে 1 মাইনাস লিখে দেব। লেখার পরে সর্বপ্রথম এখন কাজটা করব যে এখান থেকে আমি এই দুটো ভাগ করব, অর্থাৎ 10,000 ভাগ দেব 1,05,000। তাহলে প্রথম উঠাই 10,000 ভাগ 1,05,000। তাহলে হয় কত দেখো 0.0952। আমি 952 পর্যন্তই উঠাবো। তাহলে এখানে আমি যেতে পারি, এখানে তো 10 রয়ে গেছে, আর এখানে যেতে পারি আমি 0.0952 দিতে পারি। দেওয়ার পরে এরপর আমাদের কাজ হইলো এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ইনটু হবে 100। এখন দেখো এখন আমাদের কিভাবে আমি এটা আর ভাঙাইতে পারি। আমাদের প্রথমেই নজর থাকবে আমি কিভাবে রুট ওভার দ্বারা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এই যে 10 আছে এই 10টারে কিভাবে আমি এই পাশে নিতে পারি। তাহলে এখন আমি সমান সমান দিয়া প্রথমে করতে পারি 1 মাইনাস এইখানে রুট ওভারটা উঠাবো, যেহেতু আমাদের কাজ হইলো এখানে ফার্স্ট ব্র্যাকেট ধরবা, এখানে ধরবা 0.0952 উঠানোর পরে আমি বলছিলাম কি যে রুট ওভার উঠাই দেওয়ার পরে এই পাশে আমরা হাফ ধরবো, আর এই যে 10 বছর আছে
এই 10 বছরটা এখানে নেব। এরপরে এটারও তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ইনটু 100 দাও। এরপরে কাজটা করতে হইবে যে তোমার যে আমি এই 1 দ্বারা 10 ভাগ করবো আর তা সব উঠে যাব, যেমন 1 মাইনাস 0.0952 ব্র্যাকেট। এরপরে আমার কাজ হয়েছে 1 দ্বারা 10 ভাগ করবো, 1 ভাগ 10, তাহলে হয় 0.1 সেকেন্ড ব্র্যাকেট দাও ইনটু দাও 100। এখন এখানে কাজ দাইয়া এতটুকু করে ভাগাবো আমরা। এতটুকু ভাগানোর জন্য প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাবো, তারপর 0.0952 আবার ব্র্যাকেট দেবা, পাওয়ার দেবা 0.1, তাহলে হয়, তাহলে এই 1 তো মাইনাস আকার দেবাই, আবার হয় 0.7904 চার কোণটা আমি নেব। এরপরে তোমাদের কাজ হইলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনটু দেবা 100। এখন কাজ হইছে এখানে যে এটা দ্বারা এটারে বিয়োগ দেব, তাহলে আমি লিখতে পারি যে 0.7904 বিয়োগ 1, তাহলে থাকে 0.2096। এরপর এটারে গুণ দেবা 100 দ্বারা, তাহলে হবে 20.96%। এখন এইখানে কারো 20.95 থাকতে পারে, বা বইতেও 2.95% বের করে দেখাইতে পারে, আবার অনেকের হইতেও পারে 2.95। এই 2-1 কম বা বেশি হইলে তাতে কোনো সমস্যা হবে না। এটা মূলত আমাদের টিচাররা আমাদের যখন অঙ্ক করাইছে তখন কিন্তু তারা সেই সম্পর্কে আমাদের ধারণা দিছে। যাই হোক, এখন এরপরে কাজ হয়েছে খ নাম্বার বলছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে 2015 সালের জাবেদা দাও। এখন জাবেদা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে সম্পত্তিটা ক্রয় করি বা ক্রয় মূল্য বা সম্পদের মোট মূল্য ওটা কিন্তু জাবেদা দাখিলা দিতে হয়। যাই হোক, তাহলে আমি এখন মূলত খ নাম্বারের উত্তরে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি খ এর জাবেদার জন্য এইভাবে সাজাইছি, তা তোমরা জানো যে জাবেদার ছকটা কিভাবে দিতে হয়। এখন কাজ হয়েছে প্রথমে আমরা 2015 সালের জানুয়ারি মাসে 1 তারিখ দেব, কারণ এই যন্ত্রপাতিটা ক্রয় করছে মূলত 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, এই জন্য। আর এটার জাবেদা দেওয়া যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি ক্রয় করছে এর সংস্থাপন ব্যয় সহ মূল্য পড়ে 1,05,000, যন্ত্রপাতি হিসাব ডেবিট 1,05,000 ডেবিট, আবার নগদান হিসাব ক্রেডিট 1,05,000। আর এটার তোমার ব্যাখ্যা হবে যে নগদে যন্ত্রপাতি ক্রয় বা নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো। জাবেদাটা তোমরা মোটামুটি সবাই পারো, এই জন্য আমি স্পষ্টভাবে কোনো ভালোভাবে অতটা ধারণা দেয়নি তোমাদের। এরপরে মূলত অবস্থার জন্য যে জাবেদা দাখিলে ধার্য করতে হবে সেটা কিন্তু ডিসেম্বর মাসের 31 তারিখ। ঠিক আছে, এই অঙ্কে বলাই আছে প্রতি বছর 31 ডিসেম্বর হিসাব বন্ধ করা হয়। এখন আমরাও বুঝি মূলত অঙ্ক 31 ডিসেম্বর বছরের শেষে মূলত হিসাব করে। যাই হোক, এখন অবস্থার জন্য জাবেদা দাখিলে দেবা প্রথম যে অবস্থায় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থায় হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে অবস্থায় কয় টাকা বের হয়েছে, দেখো এখানে কিন্তু আমরা যন্ত্রপাতির মোট মূল্য পাইছি কত, 1,05,000। এর গুণ দেব কত দ্বারা, কারণ এখানে কিন্তু বলছে যে ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে। তাহলে ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে আমরা অবস্থায় হার বের করছিলাম কত পার্সেন্ট, 20.96%। তাহলে 1,05,000 এর 20.96 দ্বারা গুণ দাও, তাহলে হয় কত, 22,008 টাকা। তাহলে এই 22,008 টাকা অবস্থায় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। 22,008 টাকা ডেবিট, 22,008 টাকা ক্রেডিট। এরপরে ব্যাখ্যা দেওয়া অবস্থায় ধার্য করা হলো। এরপরটায় আসি, এরপরটা হলো তোমার এই অবস্থায় হিসাবটা আবার বন্ধ করার জন্য একটা জাবেদা দিতে হয়, সেটা হলো আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবস্থায় খরচ হিসাব ক্রেডিট। তাহলে টাকা কিন্তু হবে 22,008 টাকা, 22,008 টাকা। এরপরে তুমি এটারে ব্যাখ্যা দেবা অবস্থায় খরচ হিসাব বন্ধ করা হলো। এবার যদি আমাদের ধরো 2016 2017 সালের এরকমের যদি অবস্থায় বের করতে বলতো, অবস্থার পরিমাণ বের করতে বলতো, তাহলে করা লাগবে এভাবে যে 1,05,000 থেকে 22,008 টাকা বিয়োগ দেওয়া লাগবে। বিয়োগ দেওয়ার পরে যে টাকা বের হয় তাই আবার 20.96 দ্বারা গুণ দিতে হবে। এভাবে ধারাবাহিকভাবে বিয়োগ করে তারপরে পার্সেন্ট দিয়ে গুণ করলে অবস্থায় পরিমাণ বের হয়ে আসবে। যাই হোক, এরপর মূলত আমি যাব গ নাম্বারে বলছে সরলরৈখিক পদ্ধতিতে 3 বছরের
3 বছর পর্যন্ত পুঞ্জীবিত অবস্থায় হিসাব তৈরি করো। এখানে সরলরৈখিক পদ্ধতিতে অবস্থার পরিমাণ আমাদের ধার্য করতে বলছে। তার জন্য আমি ওয়ার্কিং 2 আর হচ্ছে ওয়ার্কিং 1, এই ওয়ার্কিং 2 করে নিছি। সেটা হলো বার্ষিক অবস্থায় সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায় পরিমাণ বের করার সূত্র হলো এটা, যে যন্ত্রপাতির মূল্য মাইনাস বর্গবার্ষিক মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন সমান সমান দিয়ে দেখো যে সম্পত্তির আমরা মূল্য পাইছিলাম 1,05,000, এরপরে ভগ্নাংশের মূল্য পাইছিলাম 10,000, এরপরে আয়ুষ্কাল আছে 10 বছর। তাহলে তুমি এই দুইটারে কাজ করো, বিয়োগ করো, যে 1,05,000 দ্বারা 10,000 তাহলে থাকে 95,000 আর নিচে থাকে কত 10। এরপরে 95,000 আর 10 দ্বারা ভাগ করো, তাহলে হয় 9,500 টাকা। এই 9,500 টাকাই হলো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থার পরিমাণ। এখন মূলত আমরা আগে যে ছকে করব, যেহেতু কোনো ছকের কথা উল্লেখ নাই, তাহলে আমরা যে ছক অবস্থা হিসাবটা মূলত পুঞ্জীবিত অবস্থা হিসাবটা তৈরি করব। আর যদি টিক ছক থাকতো তাহলে সেই অনুযায়ী করতাম, যেহেতু কোনো কথাই উল্লেখ নাই সেহেতু আমরা যে ছক অনুযায়ী এই পুঞ্জীবিত অবস্থা হিসাবটা প্রস্তুত করব। আচ্ছা, তাহলে এবার কাজ করব, সেটা হলো তোমার অবস্থার পরিমাণ তো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে গণনাবার দিয়ে উত্তরটা এভাবে সাজাবা যে সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীবিত অবস্থায় হিসাব প্রস্তুত, পুঞ্জীবিত অবস্থায় হিসাব। এরপরে তুমি অনুযায়ী এইভাবে একটা খতিয়ান আঁকে নেবা। এরপরে কাজ হয়েছে তোমার তারিখ 2015 সালের ডিসেম্বর 31 তারিখ। এখন আমরা এই যে অবস্থার পরিমাণ বার করতে এর জাবেদাটা আমরা জানি, সেটা হলো অবস্থায় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে আমরা হিসাব প্রস্তুত করতে আছি পুঞ্জীবিত অবস্থা হিসাব, তাহলে পুঞ্জীবিত অবস্থা হিসাবটা আছে কি মূলত ক্রেডিট। তার মানে আমাদের এই বিপরীত নামটা কিন্তু এখানে দিতে হয়, সেটা হলো অবস্থায় খরচ হিসাব। তাহলে এখানে আমরা লিখবো যে অবস্থায় খরচ হিসাব। অবস্থায় খরচ হিসাব টাকা কিন্তু আমরা করতেছি পুঞ্জীবিত অবস্থা হিসাব, যেহেতু এটা ক্রেডিট আছে, টাকা কিন্তু ক্রেডিট করে বসবে 9,500 টাকা। এরপরে এই পাশেও কিন্তু ক্রেডিট করে, জেলের ক্রেডিট করে টাকা বসবে 9,500 টাকা। এই গেল তোমার 2015 সালের। এখন 2016 সালে আসো। 2016 ডিসেম্বর 1 তারিখ দাও, সেম হিসাবটাই হবে যে অবচয় খরচ হিসাব। তাহলে টাকা কিন্তু আবার বলবে 9,500 টাকা ক্রেডিট। তাহলে টাকা হয় কত 9,500 9,500, যেহেতু দুইটাই ক্রেডিট আছে। এখন এইখানে আমরা লিখতে পারি একত্রে 19,000 টাকা। এরপরে কাজ করবা আবার 2017 লিখবা, যেহেতু আমাদের 3 বছর করতে বলছে। ডিসেম্বর 31, এখানে আবার সেম কথাটাই লিখবা যে অবস্থায় খরচ হিসাব। টাকা কিন্তু হবে ক্রেডিট পাশে এই 9,500 টাকায়। এরপরে এই 19,000 এর সাথে 9,500 যোগ করো, যোগ 9,500, তাহলে হয় 28,500 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 28,500 টাকা। তাহলে এই হয়েছে মূলত আমাদের যে পুঞ্জীবিত অবস্থা হিসাবটা প্রস্তুত করা। যেহেতু আমাদের সরলরৈখিক পদ্ধতিতে বের করছে, এই জন্য কিন্তু এই অঙ্কটা খুবই সহজ। আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হবে, আগে এগুলো বের করে নিতে হবে। আর কোন সময় জের পদ্ধতিতে বললে হয়তো বা এই টাকাটা ভিন্ন হইতে, যোগফলটা ভিন্ন হইতে, কিন্তু হিসাব খতিয়ানটা প্রস্তুত করা ওই একই নিয়মে। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। তো আজকের মতন ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার তোমাদের অন্য যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।